জীবন আনন্দ দাশ কোনো এক দিন কোনো এক সময় ট্রেনে করে আমাদের নাটোর স্টেশন পার হচ্ছিল। তো নাটোর স্টেশন যখন পার হবে তখন বগির মধ্যে থেকে ট্রেনের বগির মধ্যে থেকে এক অপূর্ব সুন্দরী রমণী নাটোর স্টেশনে নেমে পড়ে। তখন তার কাল্পনিক কাব্যে সে নামকরণ করে এটা বনলতার শহর। এটা ছিল জীবন আনন্দ দাশের কাল্পনিক এক কবিতার নামকরণ মাত্রে হলেও সেই বনলতাকে ধারণ করে সেই বনলতাকে মনের মধ্যে লালন করে নাটোরবাসী নাটোরের মতো করে বনলতাকে সাজিয়ে রেখেছে। সেই রাজবাড়িতে নামকরণ করা হয়েছে বনলতার বাড়ি। এটা নাটোরের রাজবাড়ি, এটা নাটোরের গণভবন, উত্তরা গণভবন। এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা, কখনো প্রধানমন্ত্রী, কখনো বা বাহিরের কূটনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসে বিশ্রাম নেন। আমার পিছনে যে ভবনটি আজকেও এত দিনেও দাঁড়িয়ে সৌভাগ্য হয়নি ভিতরে কী আছে জানার। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। এটা আমাদের নাটোরের উত্তরা গণভবন। যেমন রূপ তেমন যৌবন, সব কিছুই ছিল, হারিয়ে গেছে কালের বিবর্তনে। রাজা হারিয়ে গেছে, রানী হারিয়ে গেছে, ঐতিহ্য বহন করছে তাদের সৌন্দর্যকে। কতটা মনোমুগ্ধকর সৌন্দর্য, কতটা কারুকার্য, নিখুঁত সৌন্দর্য ধারণ করে নাটোরের বুকে এখনও অবস্থান করছে এই উত্তরা গণভবন। আর এর সৌভাগ্য কিছুটা হয়েছে নাটোরবাসীর উপভোগ করার, যেখানে আমার জন্মস্থান। ছোট্ট একটা শহর, সবুজ শ্যামল আর অপরূপ সৌন্দর্যে ছেয়ে আছে চারিদিকে। এই শহর আমার শহর। সেই শহরে রানীদের বসবাস, রাজাদের বসবাস, কতই না কিছু আছে এই নাটোরে। ছোট্ট একটা বনলতার শহর, যেটা জীবন আনন্দ দাশের কল্পনার কাব্যে কলমের কালিতে লিখিত হয়েছিল। গল্পের ছন্দে সব কিছুতেই বিরাম। এখানে রানীদের গোসলখানা, এটা ভবনের ঠিক পিছনের দিকে। এই ভবনটা এখনও সেই সৌন্দর্য আগের মতো ধারণ করে দাঁড়িয়ে আছে। এই পাশটাতে রানীরা কখনো কখনো লেখনীতে, গল্পে ছন্দে, কখনো কখনো লেখনীতে পাওয়া যায় যে কাব্যে, গল্পে, ছন্দে, রাজাদের গল্প, সব কিছুতে কখনো কখনো পাওয়া যায় যে রানীরা এখানে বিশ্রাম নিত। এখানে রানীদের গোসলখানা ছিল, দাস দাসীরা সবাই এই ভবনটাতে বসবাস করত। পিছন সাইড ছিল কলপার, এখানে বাথটাব ছিল, অনেক কিছুই ছিল। যেহেতু আমি ছোটোর থেকে বড় হয়েছি এই শহরে, এই শহরের সব গল্পই আমার মুখস্থ। তো এখানে অনেক কিছুই ছিল যেগুলো কালের বিবর্তনে বিলীন হয়ে গেছে। এখনও যেটা আছে সেটা বিলীন হওয়ার পথে। কিছুটা সংরক্ষণ করে রাখতে পেরেও হয়তো বা গর্বিত নাটোরবাসী। তবে অনেক চেষ্টা করে, অনেক তদবির করে এই পর্যন্ত ধরে রাখা হয়েছে। যেমন সৌন্দর্য প্রতিটা পরতে পরতে লেগে আছে। মানুষ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত এখানে ভিড় করে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। অনেকটা জায়গা জুড়ে হওয়ার কারণে সবুজ প্রকৃতিগুলো অনেক সুন্দর। এখানকার গাছপালা, সবুজ প্রকৃতি, পশু পাখি সব কিছু মিলিয়ে যেন সব কিছু রয়েছে, শুধু নাই রাজার আধিপত্য, রাজার ক্ষমতা কোনোটাই নাই। আছে রাজ্যবিহীন, রানীবিহীন রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে কালের বিবর্তনের সাক্ষী হয়ে। কত শত গাছগুলো সবই যেন কথা বলে তাদের, কিন্তু তারা তো এখন এখানে নাই, তারা কোথায় যেন হারিয়ে গেছে। জানি না সেই গল্পটা এখনও অজানা, তবে মনের ভিতর কৌতূহল জাগ্রত হয় যে তারা কেন এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে কেন চলে গেছিল সবাই। তবে রানীর গল্প অনেকবার পড়া হয়েছে। সাক্ষী হয়েছিল এক বিশ্বাসঘাতকতার, তাকে বাধ্য করা হয়েছিল সব কিছু ছাড়তে। তো আসলে মানুষ পরিস্থিতির শিকার। মানুষ যেমন সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না, সাজানো গুছানো পরিপাটি সুন্দর দুনিয়াতে থাকতে চায় যুগের পর যুগ, কিন্তু তার যখন রিজিক শেষ হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, দুনিয়া থেকে চলে যেতে হয়, ঠিক তেমনই হয়তো তাদের এইখানকার মানে আদর, এখানকার আপ্যায়ন, এদের সব কিছু শেষ হয়ে গেছিলো।
এখানে থাকার তাদের বরাত শেষ হয়ে গেছিলো, যার কারণে সাজানো গোছানো পরিপাটি সব কিছু ছেড়ে চলে যেতে হয়েছিল। হ্যাঁ, তবে কোনো এক গল্পে কোনো এক লেখনীতে পড়েছিলাম যে তাদের বংশধর এসেছিল, কিন্তু ওই যে যার রাজ্য সেই নাই তার বংশধর দিয়ে কী করবে, সব কিছু দিয়ে কী করবে। তবে এই জায়গাগুলো অনেক মায়ায় মরানো, মায়ায় জোড়ানো। এখানে আমার শৈশব কৈশোরে ছোটোবেলার অনেক গল্প, অনেক স্মৃতি। এই যে চিড়িয়াখানা, এখানে আসি, পশু পাখিদের সাথে গল্প করি, এদের সাথে দুষ্টামি করি, আবার আমি আমার আপন ঠিকানা চলে যাই। এটাকে বলা হয় বনলতার বাড়ি। কিন্তু বনলতা তো আসলে আমরা জানি না কি বনলতা হতে পারে, আমিও বনলতা। এটা হচ্ছে বনলতার, এখানে বলা হয় যে এখানে বনলতা বসবাস করতো, বনলতার বাড়ি। এই সিঁড়ি দিয়ে বনলতা নামা চলাফেরা করতো, কিন্তু আসলে সব কিছুই জীবন আনন্দ দাশের কল্পনায় রাজ্যে। জীবন আনন্দ দাশ যাকে ঘিরে এই গল্প লিখেছিল, যাকে নিয়ে কবিতা লিখেছিল, যার গল্প যুগ যুগ ধরে, যার ছন্দে মুখরিত সব কিছু, আসলে তাকে আদৌ দ্বিতীয়বার জীবন আনন্দ দাশ আর কখনোই খুঁজে পাননি নাটোরে। তার সঙ্গে আর কখনোই জীবন আনন্দ দাশের দেখা হয়নি, কিন্তু জীবন আনন্দ দাশ তাকে তার গল্পে, ছন্দে, লেখনীতে, কলমের কালিতে, বইয়ের পাতায়, খাতায়, মনে সব জায়গাতেই তাকে ধারণ করেছে। বনলতা সেন, নাটোরের বনলতা সেন, চোখতার, কালোকার, কত কিছুই না তাকে নিয়ে লিখেছে। কিন্তু আসলেই বনলতা কাল্পনিক। বনলতা, সবাই বনলতা, নাটোরের বনলতা। এই রাজপ্রাসাদটা দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে, চোখের সামনে রাজপ্রাসাদের সৌন্দর্য, রাজপ্রাসাদের সব কিছু উপভোগ করতে পারি আমরা। সব কিছু আমাদের জন্য তৈরি করে রেখে গেছি। এখানে মুক্ত মঞ্চ আছে, এখানে সারি সারিবদ্ধ গাছ আছে, সব কিছুতেই জমিদারদের ছোঁয়া আছে, রানীদের ভালোবাসা আছে, নির্মমতা আছে, সব কিছু আছে। কিন্তু শুধু রাজ্যবিহীন রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে, রাজা রাই, রানী রাই, প্রজা নাই, কোনো কিছু নাই। শহরের মানুষ এখানে আসতে হলেও তাদের পারমিশন নিতে হয়। এখানে সরকারিভাবে রাখা হয়েছে পাহারাদার, এখানে আছে সংরক্ষিত প্রশাসন বাহিনী, সব কিছুই এখন তাদের দখলে। আমরা মাত্র নাটোরের মানুষ আসি এখানে, আমাদের নিজের জন্মস্থান, আমরা এই স্মৃতিগুলোকে ধারণ করি, গর্ব করি যে হ্যাঁ আমাদেরও আছে কিছু। সেই কি রাজ্যবিহীন রাজপ্রাসাদ। জমিদারদের আসলে নির্মমতার গল্পই অনেক বেশি শোনা যায়, তবে আমাদের জমিদারের তেমন নির্মমতার, কঠোরতার গল্প আমাদের জানা নেই। আমাদের জমিদার অনেক ভালো ছিল, আমাদের জমি খুব কষ্ট হয়, আমাদের খুব খারাপ লাগে। আমাদের নাটোরবাসী, আমার জন্মস্থান, এখানকার এই জমিদার বাড়ির গল্প, নাটোর জমিদার বাড়ি, নবাব সিরাজউদ্দৌলার গল্প। আমি নবাব সিরাজউদ্দৌলার গল্প, রানী ভবানীর গল্প, যেন গল্প শেষ হয়েও কখনো গল্প শেষ হয় না, কারণ তাদের বিদায়ের ঘণ্টা ছিল খুবই নিষ্ঠুর। নবাব সিরাজের বিদায়টা ছিল, মৃত্যুটা ছিল খুব করুণ। গল্পে পড়া, ছন্দে পড়া, ইতিহাসে সবাই তার গল্প জানো, সবাই তার জীবন কাহিনী জানো, এমন কেউ নেই যে তার জীবন কাহিনী জানে না, গল্প জানে না। ছন্দে ছন্দে রবিত আছে, খড়িত আছে তার গল্প। তবে খুব মায়ায় ভরা এই রাজপ্রাসাদে আসলেই বারবার তাকে স্মরণ করি, বারবার তার কথা মনে পড়ে, খুব কষ্ট লাগে, খুব মায়া লাগে। এটাই আমাদের সেই নাটোরের উত্তরা গণভবন রাজপ্রাসাদ, সেই দাঁড়িয়ে আছে কালের